আজকের গল্পটি একটি রহস্যে ঘেরা দেশকে কেন্দ্র করে। দেশটির ভৌগোলিক অবস্থান আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত মোজাম্বিক। এই দেশের বহু ঘটনা আজও অনেকের কাছেই অজানা। বেশ কিছু বছর পূর্বে মোজাম্বিকে যাওয়ার সুযোগ এসেছিল। বেশ কিছু বছর পূর্বে মোজাম্বিকে যাওয়ার সুযোগ এসেছিল। সেখানে বহু রোমহর্ষক ঘটনার সাক্ষী থেকেছি। সেই সব ঘটনাগুলি তোমাদের সামনে তুলে ধরব আজ। আজকের গল্প মোজাম্বিকের অদ্ভুত রহস্য। আফ্রিকা মহাদেশের বিচ্ছিন্ন একটি দ্বীপ হল মাদাগাস্কার। কত অদ্ভুত রহস্যই না লুকিয়ে রয়েছে এই দ্বীপটিকে ঘিরে। এর ঠিক পশ্চিম দিকেই রয়েছে মোজাম্বিক দেশ। দেশটিতে পৌঁছতে হলে কলকাতা থেকে নেতাজি বিমানবন্দর হয়ে মুম্বাই, সেখান থেকে পোর্ট লুইস বিমানবন্দরে অবতরণ, এরপর মোম্বাসা থেকে মোজাম্বিক। সত্যি খুব অদ্ভুত মহাদেশ এই আফ্রিকা। তাই এর নাম বোধ হয় ডার্ক কন্টিনেন্ট। তবে আমার মন তো মোজাম্বিকেই আটকে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল জলপথে দূরে কোনো বহু দূরে ভেসে যাওয়ার, আর তা যে আফ্রিকার অন্যতম ভয়ানক জামবেজি নদীতে হবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। এরপর রাঙা সূর্যের আভা পশ্চিম প্রান্তে চলে গিয়ে আঁধার ঘনালো। রাতের রোমাঞ্চকর অনুভূতি মনে হয় বন বাংলোতে থাকলেই অনুভব করা যায়। রাত্রিবেলা একটু শীঘ্রই রাতের খাবার সম্পন্ন হলো। সারাদিনের ক্লান্তির জন্য তন্দ্রা খুব শীঘ্রই এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। একটা যেন কিসের শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমি একা একটা রুমে শুয়েছিলাম। উঠে টর্চটা হাতে নিয়ে দেখি কোথাও কেউ নেই। তবে অদ্ভুত সব শব্দ আসছে বাংলোর দক্ষিণ পূর্ব দিকের জঙ্গল থেকে। যখন আজ আমরা বাংলোয় পৌঁছেছিলাম তখন গার্ডকে বলতে শুনেছি যে দক্ষিণ পূর্ব দিকে নাকি একটা বহু পুরানো গুহা রয়েছে। তবে আজ এখন অনেক রাত, তাই ওসব নিয়ে চিন্তা না করাই ভালো। আগামীকালটা ওদিকে গিয়ে একবার দেখা যেতে পারে। পরদিন সকালে ব্রেকফাস্টটা বেশ ভালোই জমলো। আমি আগের রাতের ঘটনা কাউকে বলিনি। আমার ইচ্ছা ছিল সব কিছু ভালোভাবে জেনে তারপর এই সম্বন্ধে সকলকে বলার। তাছাড়া আরেকটি বিষয় বলা হয়নি, তা হলো গতকাল রাত্রে অদ্ভুত ধরনের যে আওয়াজ, তা হায়নার হাসিকেও হার মানায়। পৃথিবীতে যে এ ধরনেরও ভয়ঙ্কর আওয়াজ থাকতে পারে তার ধারণা এর আগে আমার ছিল না। এ ধরনের রহস্যময় জায়গারই খোঁজ তো আমার ছিল বহুদিন থেকে, আর তা যে এভাবে মোজাম্বিক বেড়াতে এসে পেয়ে যাব
তা ভাবতে পারিনি। সেদিন সকালেই আমি বেরিয়ে পড়লাম রহস্যময় জঙ্গলের উদ্দেশ্যে। হঠাৎই বৃষ্টি নামলো ঝিরঝির করে। এখানকার আবহাওয়া নাকি এইরকমই, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ। একটু অপেক্ষা করলাম বাংলোর লনে বসে। বসে বসে দেখলাম বহু দূরে নানা রকমের পাখি বৃষ্টির জলে গা ভেজাচ্ছে, আবার কেউ বা পাখনা নাড়ছে। সকাল প্রায় 9টা বেজে গেছে। ওয়াটারপ্রুফ হাতঘড়িটা হাতে গলিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। আবহাওয়ার কোনো উন্নতিই দেখা গেল না। আর অপেক্ষা না করে এবার বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। আমি একাই যাচ্ছি। হ্যাঁ, আগেই বলেছিলাম কিছু লোক আমি সঙ্গে নেব, কিন্তু অনবরত বৃষ্টির জন্য এই গহন অরণ্যে কেউ আমার সঙ্গী হতে চাইল না। তবে এটা আমার মন্দ লাগেনি, কারণ আমিও তো মনে মনে এটাই চেয়েছিলাম। আমি বাংলো থেকে বেরোনোর সময় সঙ্গে টর্চ ও একটি রিভলভার সঙ্গে নিলাম। এটি বাংলোর গার্ড আমাকে নিতে বলেছিল। তাছাড়া আমারও মনে হয়েছিল এগুলি নিয়ে বেরোনোই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। ও হ্যাঁ, সর্বকালের সঙ্গী ছোড়াটা নিতে ভুলিনি। পথ চলতে শুরু করেছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ হলো, আর বৃষ্টিটা প্রায় ধরেই এসেছে। মাঝে মাঝে জঙ্গলের রাস্তা কোন দিকে গেছে তা দেখার জন্য ম্যাপ খুলছি। কিছু দূরে গিয়ে দেখি আফ্রিকার অন্যতম প্রাচীন অধিবাসী বুশম্যানদের বাসস্থান। তারা তো আমায় দেখে ভয় পেয়ে গিয়েছিল। তবে বলা ভালো, আমিই বেশি ভয় পেয়েছিলাম। আমি ওদের ভাষা বুঝি না। ওরা তো বেশ কিছু লোক মিলে আমায় ঘিরে ধরল। তবে আমি একবার এনসাইক্লোপিডিয়ায় ওদের অঙ্গভঙ্গি আয়ত্ত করার কৌশল শিখেছিলাম, আর তা যে এভাবে কাজে লাগবে তা আগে বুঝিনি। ওরা আমাকে ওদের মিত্র ভাবতে শুরু করলো, এবং ওদের অঙ্গভঙ্গি দেখে আমি বেশ বুঝতে পারলাম যে ওরা বেশ বিপদের মধ্যেই আছে। তবে কী থেকে ওদের বিপদ তা আমি বুঝতে পারলাম না। ওদের সঙ্গে দেখা করে আমি আজ খুবই আনন্দিত। ওদের সহজ সরল জীবনযাত্রা আমাকে প্রাচীন পৃথিবীর কথা মনে করিয়ে দিল। কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। সারাদিন ধরে হেঁটে আমিও ক্লান্ত। এবার কয়েকটি বিস্কিট খেয়ে নিলাম। এরপর ভাবলাম সন্ধে তো প্রায় নেমেই এসেছে, আজ আর যাওয়া ঠিক হবে না। আগেই বাড়ি থেকে বলে এসেছিলাম যে আজ বাংলোতে ফিরব না। তাই আমি একটি বড় ওক গাছের শুকনো ডাল ভেঙে আগুন লাগালাম ও তার পাশে তাঁবু পাতলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ একটা কর্ণবিদারক ভয়ঙ্কর বীভৎস আওয়াজ কানে এলো। আমি তাঁবু থেকে রিভলভার ও টর্চটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি দূরের এক অদ্ভুতাকার প্রাণী দাঁড়িয়ে আছে। তার থাবার মধ্যে যে কী একটা রয়েছে। আমার তাঁবু থেকে প্রায় 200 মিটার দূরে, তাই অন্ধকারে ভালো করে দেখা গেল না। তবে বেশ বুঝতে পারলাম যে প্রাণীটার উচ্চতা প্রায় 10 ফুট। এত গভীর অন্ধকারে প্রাণীটা যে ঠিক কীরকম তা দেখতে পেলাম না। ওই রাতে আর ঘুম ধরল না। আমি জেগেই প্রায় সারাটা রাত কাটিয়ে দিলাম।
পরের দিন সকালে আমি আগে ম্যাপ খুলে বাংলো যাওয়ার রাস্তা খুঁজলাম। তারপর প্রায় দুপুর হয়ে গেল বাংলোতে পৌঁছে। বাংলোয় যাওয়ার কারণটা, পানীয় ও খাবার প্রায় শেষ হয়ে এসেছিল। এরপর বাংলোতে গিয়ে এক অদ্ভুত খবর শুনলাম। খবরটা আজই এক দৈনিক সংবাদপত্রে বেরিয়েছে। খবরটা হলো এই রকম যে দক্ষিণ আফ্রিকার মহান জীববিজ্ঞানী টমাস এমারসন তার রিসার্চের সম্পূর্ণ একটি ঘটনাবহুল অংশ লিখে গতকাল রাত্রে পরলোক গমন করেছেন। কিন্তু সমস্যাটা হলো, তিনি যে বিষয় নিয়ে গবেষণা করতেন তা তিনি কাউকে কোনোদিনই বলেননি। এমনকি তার লেখা ডায়েরি দ্য থিওরি অফ এমারসনসেও যা লেখা আছে তা কেউই পাঠোদ্ধার করতে পারেনি। তবে শোনা যেত যে তিনি নাকি রোজ একটা আন্ডারগ্রাউন্ডে তার রিসার্চ ওয়ার্ক করতেন। এই ঘটনার ফলে আমিও কিছুটা বিস্মিত হয়েছি। কি রয়েছে এমারসন্সের ডায়েরিতে? আমি আর সেই দিন জঙ্গলে বেরোলাম না। পরের দিন আমি প্রথম দিনের মতোই একই রাস্তায় রওনা দিলাম। বুশম্যানদের গ্রামে এসে জানতে পারি যে তাদের এক 5 বছরের ছেলেকে গতকাল সন্ধ্যা থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে আমি নিজে সত্যি অপ্রস্তুতিতে পড়ি। এরপর আবার বাংলোতে ফিরে যাই। সারাদিন ভাবতে থাকি। অবশেষে কিছুর একটা মিসিং লিঙ্ক আমি ধরতে পারি। গত পরশু রাত থেকে যে ঘটনাগুলো ঘটে চলেছে তা যেন সত্যিই অদ্ভুত। সেই 10 ফুটের অদ্ভুত প্রাণী, গতকাল সকালের এমারসনের পাঠোদ্ধার না হওয়া রিসার্চ, এবং আজ বুশম্যানদের গ্রামে গিয়ে নিখোঁজ হওয়া 5 বছরের বালক, এগুলির মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? আমি এবার গার্ডকে সঙ্গে নিয়ে মোজাম্বিকের বিভিন্ন গ্রাম ঘুরে দেখি, এবং যেটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগলো তা হলো গ্রামে কোনো না কোনো বড় গুহা বা ওই জাতীয় কোনো বিশাল গর্ত রয়েছে, এবং কিছু কিছু গ্রামে তো কোনো কোনো না কোনো বিশাল জলাশয় রয়েছে। তবে সেটা আমাকে খুব একটা বেশি ভাবায়নি, কিন্তু যেটা বেশি ভাবিয়েছে তা হলো এই সকল গ্রামে বেশ কিছু মাস যাবৎ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া মানুষ। এখানকার রাস্তাঘাট এমনিতেই জঙ্গলে পরিপূর্ণ, এমনকি মাঝের মধ্যে নাকি সিংহও হানা দেয় গ্রামে। তাই গ্রামের মানুষদের ধারণা সিংহই মানুষগুলোকে নিয়ে পালিয়েছে হয়তো। এর পরের দিন আমি ফরেস্ট রেঞ্জের অফিসে যাই এবং গিয়ে অদ্ভুত এক খবর জানতে পারি। তা হলো এই জঙ্গলে নাকি জাগুয়ার ছাড়া আর কোনো হিংস্র প্রাণী নেই। যদিও সিংহ মাঝের মধ্যে আসে, তাও আবার জাল ডিঙিয়ে গ্রামে প্রবেশ করতে পারে না। তবে কি এই মানুষগুলোর নিখোঁজ হওয়ার পেছনে অন্য রহস্য লুকিয়ে আছে? যদিও এর মধ্যে সকালে আমি এক রহস্যের জট খুলতে পেরেছি। তা হলো মিস্টার এমারসন ছাড়াও এই রিসার্চে আরও এক তার বন্ধু ছিল। তিনি হলেন জন কুপার, আর তাকেও নাকি বেশ কয়েকদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমার প্রথম কর্তব্যই হলো আমি আগে লুকিয়ে ওই ডায়েরিটা খুঁজে বের করব, কারণ
ওতেই হয়তো সব সমস্যার সমাধান রয়েছে বলে আমার মনে হয়। তাই আমি ছদ্মবেশে রেঞ্জার সেজে ডায়েরিটা খুঁজতে যাই। কয়েকটা গার্ড আমার সঙ্গে থাকে। গার্ডদের সহায়তায় আমি ডায়েরিটা দেখতে পাই। তারাই ডায়েরিটা পড়তে আমাকে সাহায্য করে। যদিও আমি ডায়েরিটা সেখানে পড়ব না বলেই ঠিক করলাম, কারণ এতে হয়তো অনেক কিছুই রহস্যের সমাধান হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি বাংলোতেই ডায়েরিটা নিয়ে গেলাম। সকাল থেকে রাত পর্যন্ত নিখুঁতভাবে দেখতে থাকি ডায়েরিটা। হঠাৎ আমার চোখে পড়ল এক অদ্ভুত ঘটনা। আমার বিপরীতে থাকা আয়নাটাতে আমি সব ডায়েরির লেখাগুলো স্পষ্ট বুঝতে পারছি। আসলে এমারসন ডায়েরিটা হয়তো মিরর রাইটিংয়ে লিখেছে, আর এখানকার কোনো ভাষাতত্ত্ববিদিতা পড়তে পারেনি। এটা তো খুবই দুর্ভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে ডায়েরিটা লেখা হয়েছিল অতি পরিচিত আমাদের মাতৃভাষা বাংলাতেই। এমারসন তার ডায়েরির প্রথমেই লিখেছিল তিনি বেশ কিছু বছর ভারতেও কাটিয়েছেন। গবেষণা সূত্রে তিনি বাংলাটাও কিছুটা আয়ত্ত করেছিলেন। তাই হয়তো তার এইভাবে আত্মগোপন করে লেখা ডায়েরিটাও বাংলার হরফেই লেখা। এর পরের ঘটনাটির সমাধান খুব সহজেই হয়ে গেল। এমারসন ও কুপার দুজনে ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং এরা এক অদ্ভুত প্রাণী আবিষ্কারের জন্য রিসার্চ করছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রাণীটা এক অজ্ঞাত ঔষধের ফলে বীভৎস রকমভাবে বাড়তে থাকে। আর প্রাণীটা যেহেতু কয়েকটি জন্তুর মিশ্রণে তৈরি ছিল, সেহেতু এক অদ্ভুত বিশালাকার আকার ধারণ করেছিল প্রাণীটা। এমারসন ও কুপার দুজনেই খুব অবাক হয়ে লক্ষ্য করে প্রাণীটার অদ্ভুত কিম্ভূতাকার বীভৎস চেহারাটা। তারা অনেক কষ্টে একটা ঘুম পাড়ানি গুলির সাহায্যে ওটাকে অজ্ঞান করার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না তাদের পক্ষে। কিছুক্ষণ পর এমারসন এবং কুপারের পাশে দাঁড়িয়ে থাকা তাদের চাকরকে প্রাণীটা হঠাৎই আক্রমণ করে এবং তাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। ওই অদ্ভুত প্রাণীটা আসলে একটি নরখাদকে পরিণত হয়েছিল। এটা এমারসন আর কুপারের বুঝতে বাকি থাকেনি। তাই প্রতি জায়গায় কুপার একজন করে লোক নিয়োগ করে গ্রামের মানুষদের ধরে নিয়ে জলাশয়ের পাশের বড় সুড়ঙ্গ দিয়ে গুহায় নিয়ে আসতো বন্দি করে। প্রত্যহ অদ্ভুত প্রাণীটাকে খাবার দেয়া হতো একটি করে মানুষ। দুর্ভাগ্যক্রমে কুপার একদিন ওই নরখাদকের কাছে এসে যায় এবং কুপারেরও ওই একই পরিণতি হয় অন্য সকলের মতো। এই সকল লিখে ডায়েরিটা হয়তো শেষ হয়ে যেত, কিন্তু কুপার মারা যাওয়ার পরেও ডায়েরিটা শেষ করলো কে? এটা আমার কাছে এখন দুশ্চিন্তার কারণ। তার থেকে বড় কথা হলো
ওই প্রাণীটাই বা এখন কোথায়? আমি আমার বন্দুক নিয়ে এবার জামবেজি নদীর ধারের গহন অরণ্যে পাড়ি দিলাম। কয়েকজন উপজাতি বুশম্যানকে সঙ্গে নিলাম। দেখলাম বিরাট এক গুহা। গুহার চারপাশটা গভীর অরণ্যে ঢাকা। সেখান থেকেই বীভৎস যেন শব্দ আসছে। এই শব্দটা আমার অতি পরিচিত। জঙ্গলের পাশে প্রাণীটিকে কয়েকবার নড়তে দেখলাম, কিন্তু বোঝা গেল প্রাণীটি যেন তার অন্তিম নিঃশ্বাসের প্রহর গুনছে। কিন্তু কিভাবে? এত বিশালাকার প্রাণী, তার মৃত্যুটাই বা হলো কিভাবে? কিন্তু ইতিপূর্বে যে তো আমি তার ডাক শুনতে পেলাম। আমি বুশম্যানদের সঙ্গে নিয়েই সামনে গেলাম। এই তো সেই নরখাদক দৈত্যকার প্রাণী। আর ওটাকে যে পাথরের ঢিবিতে দাঁড়িয়ে আছে, কে ওটা? কাছে গিয়ে লোকটির সর্বাঙ্গ দেখতে পাই। কিছুটা সামনে আসতেই দেখি একজন গোঁড়া সৈন্য যেন দাঁড়িয়ে রয়েছে। সামনে গিয়ে জানতে পারি তিনি এমারসনের চাকর, যেই প্রাণীটিকে মারার কৌশল জানত। কারণ তিনি চুপিসারে এমারসন ও কুপারের কথা শুনেছিলেন এবং সেই ডায়েরিটাও লেখা শেষ করেছে এমারসনদের এই চাকরই। তিনিই জানালেন প্রাণীটিকে সহজে বন্দুক দিয়ে মারা যেত না, কারণ তিনি শুনেছিলেন যে প্রাণীটিকে মারার একমাত্র উপায় হল বিষাক্ত পটাশিয়াম সায়ানাইড যুক্ত তীরধনুক। সত্যি এই রহস্যের সাক্ষী থাকতে পেরে খুবই রোমাঞ্চিত লাগছিল। আফ্রিকার গহন অরণ্যে আজও হয়তো এইরকম অনেক রহস্যই লুকিয়ে রয়েছে। তার কয়েকটিই হয়তো আমাদের জানা সম্ভব হয়েছে, বেশিরভাগই থেকে গেছে ওই ঘন অরণ্যের আলো ছায়া ঘেরা পথের মাঝে।